উত্তর কলকাতার শ্যামবাজারের একটি কলেজে বীভৎস একটি ঘটনা ঘটে গিয়েছিল। আজকে তোমরা সেই ঘটনাটাই শুনবে। আজকে আমাদের সঙ্গে পডকাস্টে রয়েছেন শ্রী তন্ত্র দেবানন্দ মহারাজ। উনি এর আগেও বেশ কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করেছেন এবং তোমরা কেউ সেগুলোকে পছন্দ করেছো, আবার কেউ পছন্দ করনি। তো আজকে তিনি একদম অন্যরকম একটা ঘটনা তোমাদের সামনে প্রেজেন্ট করবেন। বাট যাই হোক না কেন, ওনার প্রেজেন্টেশন কিন্তু সত্যিই দারুণ। আমার খুব ভালো লাগে পার্সোনালি। আশা করছি তোমাদেরও হয়তো ভালো লাগে। বাট তোমাদের কখনো কখনো মনে হয়েছে যে কিছু কিছু ঘটনা একটু অতিরঞ্জিত টাইপের। যাই হোক, সেই নিয়ে বেশি কথা বাড়াবো না। আশা করছি তোমাদের ভালোই লাগবে আজকের এই এপিসোডটা। তোমরা অবশ্যই এপিসোড করে ফিডব্যাক দিও তোমাদের কেমন লাগলো, কেমন ঘটনা তোমরা তন্ত্র দেবানন্দ মহারাজের কাছে শুনতে চাও সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। কেমন টাইপের ঘটনা তোমরা শুনতে চাও না সেটাও তোমরা জানিও। তো তোমরা তাড়াতাড়ি সিট বেল্ট বেঁধে নাও। আজকে আমরা শুনতে চলেছি 135 নম্বর এপিসোড। আর এই এপিসোডে আমরা সরাসরি পাড়ি দেব ভূতের রাজ্যে। নমস্কার মহারাজ। নমস্কার নমস্কার অমিত, কি খবর? কেমন আছেন? চলছে, আমারও চলছে। বললামই তো আপনাকে স্টোনের কথা। হ্যাঁ, এটা খুব আমার খারাপ লাগলো। এটা মায়ের কাছে প্রার্থনা করি যেন দ্রুত আপনি সুস্থ হয়ে ওঠেন এবং এই গরমে সকলে যেন মোটামুটি বেশি করে জল খান, ফল খান। মাথা ঠান্ডা, এখন অনেকে উত্তেজিত হয়ে পড়েন এই গরমে, হাই বিপি অনেকের আছে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই প্রার্থনা করবো। আর সেই সঙ্গে আপনি সুস্থ থাকলে তবে আমরা সবাই ভালো থাকবো, তবেই আমাদের এই আড্ডা, এই আসর আমরা এগিয়ে যেতে পারবো। আপনাকে সুস্থ থাকতেই হবে, ভালো থাকতেই হবে। সবাই ভালো থাকবেন এই প্রার্থনাই করি, আর দ্রুত সেরে উঠবেন এটা আমি বিশ্বাস করি। একদম। তো আপনি ভালো আছেন তো? না, আমি মায়ের কৃপায়, সকলের শুভেচ্ছায় ভালো আছি, আনন্দময়। ওকে, তাহলে আজ আপনি কি বিষয়ের উপর বলবেন? আজকে উত্তর কলকাতার শ্যামবাজারের মোড়ে একটি কলেজ, আপনারা অনেকেই হয়তো জানেন, সেই কলেজের একটি ঘটনা। সেই কলেজে একবার আমার পেশাগত সূত্রে গার্ড দেবার, মানে গার্ড হিসেবে আমি নিযুক্ত হই, ইনভিজিলেটর আর কি। সেখানে আমি মানে কাজের সূত্রে গিয়েছিলাম ইনভিজিলেটর হিসেবে গার্ড দিতে পরীক্ষায়। তো সেই পরীক্ষার দিনে পরের দিন যখন আমি কলেজে যাই তখন এই ঘটনাটি শুনি। ঘটনাটি আমি চাক্ষুষ করিনি, তবে শুনেছি, এবং সেই ছাত্র যার সাথে এই ঘটনাটি ঘটেছিল তার নাম রাহুল। সেই ছেলেটির সাথে আমার তার মুখ থেকেই শোনা ঘটনা। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। একদম। এটা 2016 সালের ঘটনা। 2016 সালের মে মাস, এরকম সময়, মে জুন মাস। তো পরীক্ষাটি ছিল মূলত অ্যাডভার্টাইজিং এবং পাবলিক রিলেশনস এর পোস্ট গ্রাজুয়েট কোর্স, মূলত মাস্টার ডিগ্রির কোর্স। ওকে। তো সেই কোর্সের ফাইনাল পরীক্ষা ছিল। তো ওই কোর্সে 6টা পেপার। তো লাস্ট পেপারটি, সেই পেপারের পরীক্ষা দিতে গেছে ছেলেটি। তো ছেলেটির বাড়ি বেলঘড়িয়াতে। তো এরকম তীব্র গরম, পড়াশোনার একটা চাপ আছে, ভালো চাকরি যাতে তার হয়, সেই জন্যই তার কায় মনোবাক্যে সে পড়াশোনাটা চালিয়ে গিয়েছে। গ্রাজুয়েশন করে বেশিরভাগ মানুষই পড়াশোনা বন্ধ করে দেন। তো তারপরেও সে ভালো চাকরির আশায়, ভালো মাইনের আশায় পড়াশোনাটা দাঁতে দাঁত চেপে চালিয়ে গেছে। তো 5-6টা পরীক্ষা, মানে মোট 8টা পেপার, তার মধ্যে কিছু অপশনাল ইলেকটিভ সাবজেক্ট ছিল, সেগুলোর পরীক্ষা আগেই হয়ে গিয়েছিল। 7টা পেপার তার দেওয়া হয়ে গেছে। দিনটি ছিল মঙ্গলবার এবং প্রচন্ড গরম। সাবজেক্টটি ছিল মাস কমিউনিকেশন। তো সেই পরীক্ষাটায় মানে 35 নম্বর 34 নম্বর পেলেই পাস, মানে মাস্টার ডিগ্রি তার হাতের মুঠোয়। জীবনের সকলের যেটা ইচ্ছে থাকে আর কি,
যে গ্রাজুয়েশনের পর পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট, চাকরির বাজারে কিছু একটা আমার বায়োডেটাটা মোটামুটি একটা জায়গায় পৌঁছয়। তো অনেকটাই কষ্ট করেছে, পড়াশোনা করেছে, সিনিয়র দাদা দিদিদের কাছ থেকে নোটসের খাতা নিয়েছে, যা হয়ে থাকে আর কি, সব নিয়ে তার 8 নম্বর পেপার, 8th পেপার মাস কমিউনিকেশন, সেই পরীক্ষাটা সে দিতে বসেছে। এবারে যা হোক পরীক্ষা সে দিয়েছে, মোটামুটি কিছু পেরেছে কিছু পারেনি, পরীক্ষা দেওয়া কমপ্লিট। এবার সে মানে একদম পরিশ্রান্ত, রিল্যাক্টেন্ট। তো সমস্ত তার সহ যারা পরীক্ষার্থী তারা সবাই বেরিয়ে গেছে পরীক্ষার হলঘর থেকে, এবং আমি তার পাশের ঘরটিতে গার্ড দিয়েছিলাম সেদিন, আমিও বেরিয়ে গিয়েছিলাম। ওখানে যিনি ছিলেন ওই কলেজের ভাইস প্রিন্সিপাল, তিনি ইনভিজিলেটর হিসেবে গার্ড দিচ্ছিলেন, তিনিও বেরিয়ে গেছেন। পরীক্ষা কমপ্লিট, সব খাতা জমা দেওয়া হয়ে গেছে, সমস্ত ছেলেমেয়েরাও বেরিয়ে গেছে তাদের বাড়ির উদ্দেশ্যে। সবাই যে যার মতন আনন্দ করছে, কেউ আওয়াজ করছে, কেউ খাওয়া দাওয়া করছে, কেউ আড্ডা মারছে। পরীক্ষা ভেঙে গেছে, পরীক্ষার যে সিরিয়াসনেস সেটা একদম নেই, সকলে যে যার মতন করে সেলিব্রেট করছে। রাহুল বলে ছেলেটি আপাতভাবে শান্ত, ভদ্র এবং ভালো ছেলে, বেশ পড়াশোনা দেখলেই বোঝা যায় যে পড়াশোনা করে। তো সে খানিকটা রেস্ট নেবার মুডে গালে হাত দিয়ে, আমরা যখন দেখবেন এটা তো আমাদের খুব হয়, আমরা গরমে হয়তো একটা কাজ করলাম, একটা কোনো কাজ করে হয়তো 5 মিনিট গালে হাত দিয়ে বসেই গেছি ফ্যানের তলায়, এরকম হয় না আমাদের অনেক সময়? আমরা একটা রেস্ট নিচ্ছি খানিকক্ষণ, হাঁপিয়ে গেছি। তো সেই রকম পরীক্ষার এই যে এত বড় ধকলটা সে নিয়ে এরকম বসে আছে, তা বসতে বসতে তার খেয়ালই নেই কতক্ষণ সে বসে আছে, অনেকক্ষণ হয়ে গেছে। যখন তার একটুখানি হুঁশ ফিরেছে তখন সে বুঝছে যে আমার দুটোই পরীক্ষা ছিল, দুটোই পরীক্ষা শেষ হয়ে গেছে, 3:30 4টে প্রায় বেজে গেছে। এবং এই কলেজটি অনেকদিনের পুরনো, খিলেন থাকে মাথায় আর কি, দেওয়ালে, যেটা আমাদের ওপর আর কি ছাদ যেটাকে বলে, সেই খিলেন দেওয়া ওপর অংশটা, এবং পাখাগুলো সেই ব্রিটিশ আমলের লোহার পাখা, খং ঠং ঠং করে আওয়াজ হয়। তো পুরোনো দিনের সেই ডিসি পাখার মতন আর কি। এখন তো এসি কারেন্ট সব জায়গাতে, ডিসি উঠে গেছে, তো সেই রকম পাখাগুলো পুরনো এবং বড় বড় সুইচ, এখনকার মতন এই প্লাস্টিকের সুইচ নয়, সেই আগেকার যে সুইচ সেই সুইচ। তো সমস্ত কলেজের ওই ঘরটি মানে সব দিক থেকেই খুব পুরনো আর কি। এই যে লং বেঞ্চ, তার লো বেঞ্চ এইরকম ভাবেই তৈরি করা, আর স্ল্যান্টিং তার সেই ইয়েটা যেখানে লিখবে আর কি, মানে পরীক্ষা দেওয়ার পক্ষে উপযুক্ত পুরনো ব্যবস্থা, অনেকদিন আগেকার এই সিস্টেম। এবং কলেজ যতই রিমডেলিং হোক, এই চেয়ার টেবিল গুলো তারা যেহেতু পুরোনো দিনের কাঠের তৈরি, তো সেগুলো তারা বদল করেনি, ওই রকমই আছে। তো সারা ঘরে একটা ড্যাম্পের গন্ধ, রোদ ঢোকে না, হাওয়া বাতাস চলাচল করে না, একটা সোঁদা সোঁদা গন্ধ। দেওয়ালগুলো ভাঙাচোরা, অনেক জায়গায় মাকড়সার বড় বড় ঝুল, একদম জাল বুনে একদম ঝুলছে, কেউ পরিষ্কার করেনি। ওপরের অংশগুলো পাহার পাশে এই যে ডাস্টার, চক এই চারিদিকে ছড়িয়ে আছে। একটা ছোট লিটার বিন মানে ডাস্টবিন বক্স, সেটাও খুব একটা ভালো করে পরিষ্কার করা নয়। চারিদিকে পেনের ঢাকনা, হিজিবিজি কাটা কাগজ, ছেঁড়া বইয়ের পাতা ইতি ওড়াউড়ি করছে। তো এইরকম একটা ড্যাম্পি ওয়েদার, অ্যাম্বিয়েন্সটা এইরকম। আর পাইপ লাইট বড় বড়, ও আলো জ্বললেও যতটা আলো হয়, না জ্বললেও প্রায় সেই রকম। আর মেইন আলোগুলো নিভিয়ে দেওয়া হয়েছে। তো রাহুলের খেয়ালই নেই কখন কে এসে আলোগুলো নিভিয়ে দিয়েছে। ডিম কয়েকটা আলো জ্বলছে। তো
এমনি জেনারেল ক্লাসে যেরকম আলো থাকে, পরীক্ষার জন্য এক্সট্রা আলোর ব্যবস্থা ছিল, এক্সট্রা আলো, জল, সবকিছুর ব্যবস্থা ছিল। যেহেতু এটা ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা এবং ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে স্পেশাল ব্যবস্থা করা হয়েছে পার্টিকুলার পেপারের জন্য। তো কিছু কারণে, টেকনিক্যাল কারণে পরীক্ষাটা 6 মাস পিছিয়ে যায়। তো এরকম ভাবে চলছে, তো ওখানে বসেই আছে। হঠাৎ যখন ওর খেয়াল হলো, বাবা 3:30 4টে বেজে গেছে, আমি তো বসেই আছি। পুরোনো দিনের দরজা খুললে ক্যাঁচ করে একটা শব্দ হলো, মনে হলো যেন কেউ ঢুকলেন। তো রাহুল পেছন দিকে ফিরে তাকালো, কাউকে দেখতে পেল না। দরজাটা আবার বন্ধ হয়ে গেল, একেবারে ন্যাচারালি, স্বাভাবিকভাবে বন্ধ হয়ে গেল। কোনো ব্যক্তি, কোনো মানুষ, কাউকে দেখা গেল। তো রাহুলের পাশে হালকা একটা শব্দ এলো, মনে হলো কেউ যেন রাহুলের পাশে এসে বসলো। তো রাহুল আবার ফিরে তাকালো যে আমার পাশে কি বসলো। না, ভুল, কেউ নেই। কারোর যেন একটা খস খস পায়ের হাঁটার শব্দ। রাহুল বলল, কে? একটা ইকো সাউন্ড চলে এলো, কে কে? যতবার রাহুল বলেছে কে, ততবারই হালকা একটা কণ্ঠস্বর ভেসে এসেছে ওপাশের ঘর থেকে। মনে হচ্ছে না ওপাশের ঘর থেকে কেউ কথা বলছে। কে? প্রতিধ্বনি হয়তো কে। আবার রাহুল চুপ, হালকা হাসির শব্দ, হা 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 হা। রাহুল বলছে, কে? যে আছেন সামনে আসুন। কোনো উত্তর আসেনি। এরকম করেই প্রায় 3-4 মিনিট কেটে গেছে। দরজাতে মনে হচ্ছে কে যেন টোকা দিচ্ছে, নকিং দ্য ডোর, টক টক করে যে শব্দ হয় না, আমরা বলি স্যার মে আই কাম ইন, এইরকমই তো আমাদের অভ্যেস। তো টক টক করে যেন কেউ টোকা দিল। সেই টোকাটা আবার জানলায় হলো, কড়াগুলো নড়তে লাগলো। মানে পুরোনো দিনের যে কড়া থাকে না দরজায়, সেগুলো যেন অটোমেটিক নড়তে থাকছে। গোটা ঘরটার টেম্পারেচার হঠাৎ ভীষণ ঠান্ডা হয়ে গেছে। রাহুল খানিকটা অস্বস্তিতে পড়েছে, কিন্তু তখনও বুঝে উঠতে পারেনি কি হচ্ছে। রাহুল এবার সিটটা ছেড়ে যে চেয়ারে বসেছিল, যে লং বেঞ্চটায় বসেছিল এবং লো বেঞ্চের ওপর ছিল তার শরীর, রাহুল দেখছে সে ক্রমশ উপর দিকে উঠে যাচ্ছে, মানে শূন্যের দিকে উঠছে। আচ্ছা, এবার একটু একটু করে উঠছে। তো এবার ভয় পাচ্ছে। আমরা যেমন সেই নাগরদোলায় উঠে গেলে যেমন হয় না, আমাদের একটু নিচের দিকটা দেখছি, ভয় করে, আমাদের মাথা ঘোরে, কিরকম একটা অদ্ভুত সেন্সেশন হয়। সেই প্যালপিটেশনটা, সেই হাইপার টেনশনটা রাহুলের শরীরের মধ্যে একটু একটু করে বাসা বাঁধছে। কেউ কোথাও নেই, দেখছে একটু একটু করে উঠছে। এবার দেখছে ওই ব্ল্যাকবোর্ডের কাছাকাছি চলে এসছে। এবার ভয় পেতে শুরু করেছে এবং শূন্যে সে প্রায় রয়েছে। আচ্ছা, একদিকে মানে ব্ল্যাকবোর্ডের কাছে তার প্রায় মানে শরীরটা রয়েছে, এবং নিচে সে দেখছে তার পায়ের নিচে দেখছে এক অদ্ভুত রকমের একটা শীতলতা, প্রচন্ড ঠান্ডা একটা অনুভূতি হচ্ছে। কাউকে সে দেখতে পায়নি। ধোঁয়ার মতন মেঘের বর্ণ কোনো কিছু, একটা গ্যাসীয় পদার্থ, অবয়বের মতো কিছু যেন তার দিকে সরাসরি তাক করা রয়েছে। চোখ দুটো যেন তার ওই দিকে, কিন্তু কোনো চোখ নেই, একটা ধোঁয়াশার মতো কিছু। তো তারপরে সে ওই অবস্থাতেই রয়েছে। এইবার মানে এই শীতলতার যে অনুভূতিটা, সেটা তার শরীরের মধ্যে প্রবেশ করেছে। এই যে গ্যাসীয় পদার্থটা কমপ্লিটলি তার শরীরে অ্যাবসর্বড হয়েছে, পেনিট্রেটেড হয়েছে। রাহুলের শরীর ভয়ঙ্কর ঠান্ডা হয়ে গেছে
এবার কাঁপছে ঠকঠক করে, কিন্তু সেটা শূন্যে বসে রয়েছে, কিছু করতে পারছে না। এইবার ভয় পেয়েছে খুব। এইরকম করতে করতে এই যে শূন্যে বসে থাকা, এইরকম 4-5 মিনিট থাকার পর সে জাস্ট দেখলো একদম সে পড়ে গেল মাটিতে, এবং পড়ে গেল কিন্তু তার একদম লাগলো না। এবার একদম পড়ে গেছে মাটিতে। এইবার দেখতে সেম সেন্সেশন, যে সেন্সেশনটা সে এতক্ষণ মাটিতে পেয়েছিল, যেটা তার শরীরের মধ্যে প্রবেশ করেছিল, তার শরীর থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে ব্ল্যাকবোর্ডের কাছে ওই সেন্সেশনটা রয়েছে। ওই একই ঠান্ডা অনুভূতি, একটা এনার্জি বডি, একটা রেডিও অ্যাক্টিভ ফিল্ড, অনেকটা যেন তার দিকেই তাক করা। তার যদি চোখ থাকতো সে যেন তার দিকেই তাকিয়ে আছে এরকম, কিন্তু কোনো চোখ নেই, এইরকম একটা স্ট্রাকচার। তো এইবারে বলছে কে, এইবার বলেছে কে, এবার সঙ্গে সঙ্গে রিপিট ব্যাক পেয়েছে কে, কোন একটি মহিলার কণ্ঠস্বর। এবার সে আইডেন্টিফাই করেছে। তো তাতেও তার কোনো বোঝা হয়ে ওঠেনি যে সে কি। আরো প্রায় 4-5 মিনিট কেটে গেছে। এবার সে খানিকটা ধুলো ঝেড়ে নিজেকে খানিকটা নর্মাল করার চেষ্টা করছে। তো খানিকটা নর্মাল হওয়ার পর বলছে কে, কি চান আপনি, কি বলতে চান আমাকে বলুন। কোনো উত্তর নেই। আবার খানিকক্ষণ বাদে বলেছে কে। এবার সরাসরি দেখেছে ঠিক এই 20-21 বছরের বয়সী একটি মেয়ে, তার চোখের অংশ দুটো, চোখ দুটো দিয়ে রক্ত পড়ছে, চুলটা মোটামুটি আলু থালু, এবং এই যে ঠোঁট এবং এই যে কি বলবো, এই যে আমাদের এই চিবুক, এই অংশটা ভয়ঙ্কর। এই প্রায় অনেকগুলো দাঁত এবড়ো খেবড়ো ভাবে রয়েছে, এবং এই কান দুটো মানে গণেশ ঠাকুরের যেরকম হাতির মতন কান, সেই রকম হাতির মতন কান, এবং সারা মুখময় ক্যাকটাস গাছে যেমন কাঁটা থাকে সেই রকম কাঁটাওয়ালা মুখ, চোখের জায়গাগুলো দিয়ে রক্ত ঝরছে, এবং চোখ দুটো তার গাল বরাবর, দুটো গাল বরাবর চোখ, আর চোখ দুটো নীল রঙের, তার উপরের পাতাগুলো সাদা। আচ্ছা। এবং তলার অংশটা, যে বডির, যে মেয়েটির যে পুরো অবয়বটির যে পায়ের অংশটি, ঠিক একটা মাছের মতো, মাছের যেমন লেজ থাকে ঠিক সেই রকম, এবং দেখতে এইরকম স্ট্রাকচারে রয়েছে। এবং যেমন মেয়েরা যেমন ওড়না পরে না সালোয়ার কামিজে, ঠিক সেই রকম দুটো ডানা। এইটা দেখার পর, এবং সেই এই যে দর্শনটি তার দিয়েছে সে, এবং সে দেখছে ব্ল্যাকবোর্ডের উপর সে উড়ছে, এবং উড়তে উড়তে সে দেখছে ওই যে পুরোনো ফ্যানটা, ফ্যানের ওপর সে বসেছে পাখির মতো, সে উড়ে ফ্যানের ওপর বসেছে, এবং ফ্যান থেকে উড়ে আবার সে ওই বড়গা কড়িকাঠ যেগুলো, সেইটার ওপর চলে গেছে। তখন সে ছোট হয়ে গেছে, এখন তার মোটামুটি একটা 5 ফুট সাইজের মানুষ, সে যদি 2 ফুট সাইজের হয়ে যায়। এইবার তার এই নড়াচড়াটা সে দেখছে এবং তার ভয় করছে প্রচন্ড। এইবার কথোপকথন শুরু হয়েছে, মানে কথোপকথনের মতন অবস্থায় সে নেই, কিন্তু তার প্রচন্ড একটা টেনশন তৈরি হয়েছে। সে চেষ্টা করছে পেছনের দিকে, মানে ক্রমশ পিছু হচ্ছে, মানে মুখটা সামনে রাহুলের, আর দরজার দিকে সে খানিকটা মানে হাঁটু মুড়ে বসলে যেরকম হয় সেইভাবে সে ব্যাক করছে, মেন দরজার দিকে যাওয়ার চেষ্টা করছে। এবার দরজাটা সে খোলার চেষ্টা করছে, দেখছে দরজাটা বাইরে থেকে বন্ধ, কেউ যেন তালা দিয়ে দিয়েছে বা চেপে বন্ধ করে রেখেছে হাঁসকল। যতবারই সে বেরোতে যাচ্ছে কিছুতেই সে বেরোতে পারছে না। আচ্ছা, এই যে পুরোনো দিনের সুইচবোর্ডের সুইচগুলো অন করছে, আলোর, পাখার, সবকিছুর,
সে একটা চেষ্টা করছে নিজেকে খানিকটা ওই এন্টিটির কাছ থেকে প্রোটেক্ট করতে। পাখাটা যদি চালু হয়ে যায়, ওই গ্যাসীয় স্তর, ওই যে অবয়ব, ওটা হয়তো চলে যাবে, এরকম একটা তার ভাবনা। যতবারই সে সুইচ গুলো অন করেছে, দেখছে পাখাও চলছে না, আলোও জ্বলছে না। একটু জল খাবে বলে জলের বোতলটা, তার নিজের জলের বোতল, সে একটু জলের বোতলটা হাতের কাছে নিতে চেষ্টা করেছে। দেখছে যখন সে মুখে ঢালবে, অনেকটা মানে নিয়েওছে বোতলটা আর কি মুখে ঢালবে বলে, আলগোছে যেভাবে জল খাই আমরা, দেখছি ওটা জল নয়, ভর্তি রক্ত, বোতল ভর্তি রক্ত। এবার যেদিকেই তাকিয়েছে দেখছে রক্ত, ব্ল্যাকবোর্ডে দেখছে রক্ত, চকের মধ্যে রক্ত, মেঝেতে যেখানে সে বসেছিল চারিদিকে দেখছে রক্ত, রক্ত, রক্তাক্ত পায়ের ছাপ, বোর্ডে দেখছে রক্তাক্ত হাতের ছাপ। শেষকালে সে দেখটা নিজের গায়ে দেখছে, নিজের গায়ে রক্তে ভেজা পুরো সে। এইবার প্রচন্ড ভয় হয়েছে। এবার দরজাটা সে ধাক্কাচ্ছে, যত জোরেই সে দরজা ধাক্কাচ্ছে কিছুতেই দরজাতে মানে কিছু করতে পারছে না, এবং ওই 2 ফুটের ওই অবয়বটি ওপর থেকে তাকে দেখছে আর হাসছে। এইবার সে কানে দৈববাণীর মতন একটা ভয়েস, হালকা চাপা শব্দ, মহিলার কণ্ঠস্বর বলছে, এই ঘরে আমি থাকি, কাউকে আমি ছাড়বো না। ঠিক একই রকম ভাবে আমি একদিন পরীক্ষা দিতে এসেছিলাম, এইখানকার গ্রুপ ডি স্টাফেরা শুধুমাত্র কেয়ারলেস মিস্টেক করে আমাকে মেরে ফেলেছে। আমি তো বাঁচতেই চেয়েছিলাম, আমাকে বন্দি করে চলে গেল। আমাকে বন্দি করেই মেরে ফেললো। আমি এইখানে, আমি এই ঘরটা আমার, এই সবকিছু আমার, আমি কাউকে বাঁচতে দেব না। তো এইটুকু শোনার পর তারপরে সেটা একদম এই বেরিয়ে গেল আর কি, আর কিছু নেই। তো তারপরে যখনই সুইচটা অটোমেটিক আলো জ্বলে উঠলো, পাখা চলতে শুরু করলো, সারা ঘরে কেউ কোথাও নেই। এবার দরজাটি যেই মানে ধাক্কা দিল আর কি, খুলে রাহুল ওইভাবেই মানে যেরকম ভাবে আমরা মেঝেতে বসি আর কি, সেই রকম স্ট্রাকচারেই ছিল ওই পশ্চারে। দরজাটা খুলে এবার সে এভরিথিং ইজ নর্মাল, কোনো কিছু নেই। তো ওর যে পরীক্ষা দেওয়ার বোর্ড, ব্যাগ, জলের বোতল ছিল, সেগুলো রাহুল তাড়াতাড়ি করে নিয়ে বেরিয়েছে। এবার বেরিয়ে দেখছে যে অস্বাভাবিক ভাবে কলেজের যে মেইন গেট সেটা খোলাই পড়ে আছে, এবং মোটামুটি কেউ কোথাও নেই। এবং বাইরে যে শ্যামবাজারের যে মেইন রাস্তাটা আর কি, ওই রাস্তায় যেমন ছেলেমেয়েরা আড্ডা দিচ্ছে, ইভিনিং কলেজ কি শুরু হবে, সবাই এই ঝালমুড়ি ফুচকা সব বসেছে যেরকম বসে, বিভিন্ন ওই ছাত্র সংগঠনের ফ্ল্যাগ ট্যাগ রয়েছে, সবকিছুই রয়েছে আগের মতোই। এতক্ষণ তাহলে এই ঘরের মধ্যে কি হলো কিছুতেই রাহুল বুঝতে পারে না। তো সিকিউরিটির দাদা যেমন সিকিউরিটি গার্ড, সে যেমন সিকিউরিটি সার্ভিস করে, সে সেরকম তার ডিউটি করছে। অফিস ঘরে যেমন আলো জ্বলার কথা অফিস ঘরে আলো জ্বলছে, সবকিছুই ঠিকঠাক হচ্ছে, কোথাও কোনো অসঙ্গতি নেই। রাহুল বুঝতেই পারে না এটা কি তার স্বপ্ন, কল্পনা নাকি বাস্তব। তো কাউকে কিছু বলার আগেই ওখানকার যে কলেজের জিএস, একটি মেয়ে, তো তাকে সেই অভিজ্ঞতার কথা খানিকটা বলে। তো সে তাড়াতাড়ি তাকে বলে, তুই জল খা, খাবার খা, চল আমাদের কমন রুমে আয়, বসি, আমরা তো এই রকে আড্ডা দিয়ে আয়। তো এসব করার পরে খানিকটা নর্মাল হয়েছে রাহুল। তো বলছি, বেলঘরিয়াতে আমি তোকে বাড়ি দিয়ে আসবো, তোর সঙ্গে যাবো, কোনো অসুবিধা নেই, তুই ভয় পেয়ে গেছিস, এগুলো হয়, এগুলো আমাদের, এগুলো সত্যি কিছু নয়, এগুলো সব মিথ্যে, সব বেকার, এসব নিয়ে ভাবার কোনো দরকার নেই। তোর সাথে কি হয়েছে ভালো করে আমাকে বল, তো আমাদের এইসব কোনো ব্যাপারই নেই। আচ্ছা, আমি ভাইস প্রিন্সিপাল তো পাশের ইয়েতেই গার্ড দিয়েছিলেন, ইনভিজিলেটর হিসেবে আমি ম্যাডামের সাথে আগামী দিন সকালে তোর কথা বলিয়ে দেবো, আমরা দেখবো কি আছে না আছে,
যে না আমার চোখের কোনো ভুল হয়নি, আমি বারবার একই জিনিস দেখেছি, এতক্ষণ ধরে ঘটনাটা হয়েছে। বলছে না এগুলো কুসংস্কার, এগুলো তোর মাথার মধ্যে কিছু একটা নার্ভাস ব্রেকডাউন বা কিছু একটা হয়েছিল। তুই কি কোনো হরর মুভি বা ফিল্ম কিছু দেখেছিলি? কিছু নিশ্চয়ই তুই দেখেছিলি যেটা তোর সাবকনসিয়াস মাইন্ডে প্লে করেছে। এরকম হতে পারে না, এটা তো চোখের ইলিউশন, ডাইলেমা, এটা হয় না, হতে পারে না। এগুলো কি মানে হতে পারে? কোনোদিন হতে পারে না। তো সেই বলছে যে আমরা তো রাজনীতি করি, আমরা সব জায়গায় যাই, তোকে তো সাহসী বলেই জানি, তুই যে এরকম কথা বলবি এটা তো আমরা ভাবতে পারি না। তো বলছে ঠিক আছে, তোর এতই যখন কনফিউশন, তখন ভাইস প্রিন্সিপালকে ফোন করা হয়েছে। বলছে ম্যাডাম একটা প্রবলেমে পড়ে আপনাকে ফোন করছি। যে কি ব্যাপার? এই তো গার্ড দিয়ে সবাই ফিরলাম, বলো। আপনি যে রুম নাম্বার 9-এ একটা 30 জনের মতন এক্সামিনেশন সেন্টার হয়েছিল, আর পাশের রুমেও এরকম 30-35 জন পরীক্ষা দিয়েছিল 10 নম্বর ঘরে, আপনি 10 নম্বর ঘরে গার্ড দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছিলাম। তো আপনার কোনো প্রবলেম হয়নি? বললো না আমার তো কোনো প্রবলেম হয়নি। কোনো প্রবলেমই হয়নি? তুই কিরম প্রবলেমের কথা বলছো, মানে কোনো এক্সপিরিয়েন্সেস কিছু? বলে কি এক্সপিরিয়েন্স হবে? কোনো এক্সপিরিয়েন্স তো কিছু নেই, কোনো এক্সপিরিয়েন্স নেই। তো আমি একটু ব্যস্ত আছি, আমি তোমার সাথে পরে কথা বলবো বলে ওই ভাইস প্রিন্সিপাল ফোনটি রেখে দিলেন। তো কথাটা পুরো বলা হলো না, আবার ফোন করেছে এই আমাদের ওই জিএস যিনি, তার নাম প্রিয়াঙ্কা চৌধুরী। তো সে ফোন করেছে, রাহুলকে পাশে বসিয়েছে, কনফারেন্সে নিয়েছে। রাহুল বলছে ম্যাডাম আমার খুব ভয় করছে, আমি ভয়ঙ্কর এরকম দেখলাম কলেজের এই ঘরে, 9 নম্বর ঘরে। বলছি কেন তোমার ভয় করছে? তোমরা আধুনিক ছেলে মেয়ে, তোমরা কি আজেবাজে কথা সব বলো, বল বোগাস, অল নুইসেন্স। সায়েন্সের যুগে বাস করে কি আজেবাজে কথা তোমার কি পরীক্ষা ভালো হয়নি তাই জন্য এইসব বলে কি একটা ইমোশন তৈরি করতে চাইছো যাতে আমি পাশ করিয়ে দিই? এরকম কিছু বলতে চাইছো? একটা এক্সট্রা প্রিভিলেজ চাইছো? নিশ্চয়ই তোমার উদ্দেশ্য পরীক্ষায় ভালো হয়নি, এইসব বলে টলে ভয় টয় পেয়েছো, পাশ করিয়ে দিন, এই তো তোমাদের মতলব। এতদিন ধরে কলেজে চাকরি করছি, এইসব গল্প করতে হচ্ছে তোমাদের আজকাল। যাই হোক, বলো তুমি কি বলবে। তো বলছে যে এরকম হয়েছে। একটা ঘটনা ছিল ওই 9 নম্বর ঘরে, এটা ঠিক আজ থেকে বহু বছর আগে। আমাদেরই খুব আনফর্চুনেট একটা ইনসিডেন্ট। শিবলাল যাদব বলে আমাদের একজন সিকিউরিটি পার্সন ছিলেন, গ্রুপ ডি স্টাফ ছিলেন। তো তিনি অসাবধান বশত ওই ঘরের দরজাটি বন্ধ করে দেন। এবং এইরকমই একটা পরীক্ষার দিন ছিল, সেটা অবশ্য কলেজের ফাইনাল পরীক্ষা আর কি, টেস্ট পরীক্ষার মতন। জেনারেল ডে ছিল সেটা, কলেজের যেরকম ইউনিট টেস্ট হয় ফার্স্ট সেমেস্টারের। সে মেয়েটি হিস্ট্রি অনার্স পড়তো, তাকে এরকম বন্ধ করে চলে যায় এবং তার রক্তাক্ত লাশ পাওয়া যায় পরদিন সকালে। কলেজের প্রিন্সিপাল তখন, উনি মানে একটু সিনিয়র ফ্যাকাল্টি ছিলেন আর কি, উনি তখন ভাইস প্রিন্সিপাল হননি, পড়াতেন। তো কলেজের প্রিন্সিপাল ওনাকে ডাকেন এবং উনি আসেন। রাত্রির বেলা কলেজ খোলা হয়, পুলিশে 6 লাভ কলেজ। তো মেয়েটির আনন্যাচারাল ডেথ হয় শুধুমাত্র ভয় আতঙ্কে। অনেকবার সে দেখেছে, তখন মোবাইল ফোনের যুগ ছিল না, অনেকবার সে চিৎকার করেছে যে আমাকে খুলে দাও, আমাকে খুলে দাও, আমাকে খুলে দাও, আমি আটকে পড়েছি এখানে, হেল্প হেল্প হেল্প, অনেকবার বলেছে, কেঁদেছে, চিৎকার করেছে। আশপাশে যেহেতু কোনো বাড়ি নেই, কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে। ভয়ে আতঙ্কে তার প্রাণটি বেরিয়ে যায়, মৃত্যু হয় সেই মেয়েটি শুধুমাত্র ভয়। এত ভয় সে পেয়েছিল, হার্ট ফেল করে।
তো এই ভয়ের একটা পরিবেশ ওখানে ছিল। তো এই রাহুল যখন ওই 2 ফুটের ওই মানুষটিকে দেখে, ছায়া মানুষ, মেয়েটিকে, তো মেয়েটির মনে হয়েছিল মেয়েটি বারবার একটা বাচ্চার মতন করছে। 20-21 বছরের একটা মেয়ে রাহুলের দিকে তাকিয়ে বলছে, আমার সঙ্গে খেলবে? আমি অনেকদিন খেলিনি। তো এই যে একটা কণ্ঠস্বর ও শুনেছে, এবং এই যে তার উড়ে উড়ে যাওয়া, নাচা, ছোটা ঘরের মধ্যে, মানে 4টে দেওয়াল নিয়ে তো একটা ঘর, যেদিকেই তাকাচ্ছে ওই 2 ফুটের ছায়া মূর্তি ঘুরে বেড়াচ্ছে। রাহুল যা যা করেছে ছায়া মূর্তিও তাই তাই করেছে। তো এইটা উনি বলেছেন ভাইস প্রিন্সিপালকে, রাহুল বলেছে। বলছে ঠিক আছে, তোমরা বলছো, ঠিক আছে, আমি ওই ঘরটি পরিষ্কার করবার ব্যবস্থা করব। অনেক নোংরা টোংরাও জমে আছে, তাই জন্য হয়তো হতে পারে। তবে তুমি এ নিয়ে ভেবো না, এ তো অনেকদিন আগেকার ঘটনা। সেসব ঘটনা তো অতীত, পাস্ট টেন্স, ভূতপূর্ব ঘটনা। এই ঘটনার সাথে তো বাস্তবের কোনো রেলিভেন্স নেই। সে আজ থেকে কত বছর আগেকার কথা। 1998, 99-এ এইসব ঘটনা ঘটেছে, আর এখন তো 2016 সাল। কি মূল্য আছে এইসব কথা? তুমি তোমার বাড়ি চলে যাও, কোনো ব্যাপার নয়। এইসব নিয়ে আমরা কালকে না হয় আলোচনা করব। তো এবারে ওই প্রিয়াঙ্কা, যে ওর এক গাদা দল বল নিয়ে সবাই মিলে ওই রাহুলকে নিয়ে রাহুলের বাড়ি পৌঁছে দিয়েছে। তো এইবার অনেকটা রাত হয়ে গেছে, তখন প্রায় 8টা সাড়ে 8টা বাজে। রাহুলের বাবা মা বলছে, কি রে তোর এরকম মানে টেনশনে আছিস মনে হচ্ছে, উস্কো খুস্কো চুল, কি ব্যাপার? না, আমার একটু কষ্ট হচ্ছে, একটা পরীক্ষা ভালোই হয়েছে, কিন্তু আমার একটা শরীরের মধ্যে কষ্ট হচ্ছে, আমাকে একটু একা থাকতে দাও। জাস্ট বাথরুমে গেছে রাহুল, সামনে দেখছে ওই 5 ফুট সাইজের প্রথম যাকে দেখেছিল সেই মেয়েটি রাহুলের গলাটা ধরেছে, প্যানের মধ্যে, বাথরুমের প্যানের মধ্যে ওর মুখটা ঢুকিয়ে দিয়েছে। একটা অস্বাভাবিক গোঙানির শব্দ আসছে দেওয়াল থেকে। সারা দেওয়াল থেকে এই গোঙানির শব্দটা আসছে। তো যেখানেই তাকাচ্ছে দেখছে এরকম এক একটা করে ওই মেয়ের মুখ, যেদিকে তাকাচ্ছে মেয়ের মুখ, যেদিকে তাকাচ্ছে মেয়ের মুখ, মানে ওই যে অবয়ব, ছায়া মূর্তি, 20-21 বছরের মেয়েটা। আমি খেলতে বলেছিলাম আমার সাথে, খেলিসনি তো আমার সাথে। কেন খেলিসনি? তোরা সব একই জাতের লোক, আমি ছাড়বো না। শিবলালকেও আমি ছাড়িনি, তোকেও আমি ছাড়বো না। পারবি নাকি আমায় ছেড়ে যেতে? ক্ষমতা আছে? আর ওই আওয়াজটা আছে, এই আওয়াজটা একমাত্র। এবং আলটিমেটলি এই রাহুল বলে ছেলেটি তার নিজের বাড়িতেই বাথরুমের যে কমোড আর কি, সেই কমোডের মধ্যেই তার মানে চেপে ধরলো গলাটা এত জোরে যে ভয়ে, এবং ওই ভয়ঙ্কর পিশাচ, মানে পিশাচও ঠিক বলা যাবে না, কি জিন বলাই ভালো। 3 প্রকারের জিন হয়, তো এই জিনের হাতেই তার মৃত্যু হলো, এবং ওখানেই তার নিথর দেহ পড়ে রইল। এবং খানিকক্ষণ বাদে যখন তার বাবা মা অনেকক্ষণ বাথরুমে ঢুকেছে, বেরোচ্ছে না, বাথরুমের দরজাটা প্রায় মানে ধাক্কা দিতে 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 দরজাটা ভাঙলো, এবং দেখলো যে তার লাশটা পড়ে আছে, আর কোথাও কিছু নেই। ওই ছোট ছোট পায়ের অনেকগুলো ছাপ তারা পেয়েছিল রাহুলের শরীরে, এবং রাহুলের চোখ দিয়েই রক্তটা বেরিয়েছিল। আর মুখের অংশটা ঠোঁট থেকে পুরো হাঁ হয়েছিল, এবং কান দিয়েও রক্ত বেরিয়েছিল। তো চারিদিকে শুধু রক্ত আর রক্ত। এটা খুব মানে অস্বাভাবিক একটি মৃত্যু। এবার অনেকে বলবেন যে রাহুলকে মারার কারণটা কি? অ্যাকচুয়ালি আরো কম বয়সে যা সকলেরই থাকে, ওই
ডিচ করে চলে যাওয়া, প্রেমের অভিনয় করা, কারোর ইমোশন নিয়ে খেলা, এইগুলো সে করেছিল। এবং যার সাথে করেছিল কাকতালীয় ভাবে, যিনি আজকে এই ভয়ঙ্কর জিনে রূপান্তরিত হয়েছেন, তারই ছোট বোন। তো যেহেতু ওই বোনের ওপর এইরকম করেছে, তো বোন তো একটা মানুষ, সে কিছু প্রতিশোধ নিতে পারলো না। তো দিদি বোনকে ভালোবাসতো, তার তো সে তো মৃত্যু তার চায়নি, অস্বাভাবিকভাবে তার মৃত্যুটা হয়েছিল। তো ওই টার্গেট করে রেখেছিল রাহুলকে, অতদিন আগেকার ঘটনা। এবং হয়তো এই ঘটনাটা আরো বেশি হতো না যদি রাহুল পালাবার চেষ্টা না করতো, যদি কনফেস করার চেষ্টা করতো। ওই যে আলো জ্বালার চেষ্টা করেছিল, ওইটাই ছিল মারাত্মক অপরাধ আর কি। এবং নিজেকে বাঁচাতে পারলো না। মানুষ কত অসহায়, এই যে এক্সট্রা টেরিস্ট্রিয়াল এন্টিটি, আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, এগুলো যে ঠিক কি, এর কোনো ব্যাখ্যা কেউই আজ পর্যন্ত দিতে পারেনি। কোনো অকাল্টিস্টের পক্ষেই দেওয়া সম্ভব নয়। তো ওই জন্যই বলা হয়ে থাকে যে কারোর কাউকে অসম্মান করবেন না, কারোর ইমোশন নিয়ে খেলবেন না, কথা দিলে কথা রাখবেন, যদি না রাখতে পারেন কথা দেবেন না, দরকার পড়ে মিথ্যে কথা বলবেন না। এই সাধক সমাজে সকলেই কম বেশি এটা বলে আর কি। কারণ কার মধ্যে কি রয়েছে এটা খালি চোখে দেখা বোঝা মুশকিল। হয়তো 90%, 99%ই মানুষ আপনারই মতন হেঁটে চলে বেড়াচ্ছে, তার ভেতর কি আছে এটা বলা কঠিন। কেউ কেউ পারেন, সবাই পারেন। মানে ভেতর কি আছে বলতে, মানে সোলটা। এটা তো মোবাইলে কি হয়, আমাদের আমরা এই যে মোবাইল ব্যবহার করি, সিমটাই তো আসল, আর এটা তো খোলসটা, বাক বক্সটা। সিম ছাড়া তো মোবাইল চলে না, সেরকম সোল ছাড়া তো বডি চলে না। সোলটা বেরিয়ে গেলেই আমরা তাকে বলি বডি। হসপিটাল থেকে কি বলে যে অমুক চ্যাটার্জির বাড়ি, অমুক ঘোষের বাড়ি, এটা হ্যাঁ পেশেন্ট পার্টি বলছেন, হ্যাঁ আপনার অমুক ছিলেন না এখানে ভর্তি, উনি এক্সপায়ার করে গেছেন, 3 ঘন্টা অবজারভেশনে থাকবেন, তারপরে অমুক এই টাইমে এসে নিয়ে যাবেন, আর এত ডিউজ আছে আপনার, ওটা ক্লিয়ার করে দেবেন। তো বডি আমরা রিলিজ করব এই 4 ঘন্টা পর। ওটা বডি, ওটা আর মিস্টার চ্যাটার্জি মিস্টার ঘোষ নয়, এটা একটা শরীর মাত্র, দেহ মাত্র। দেহ আর আত্মার যে ভেদ, সেটা তো আমরা এমনি সাধারণ চোখে প্রভেদ করতে পারি না। আমরা সবাই দেহ সুখেই খুব মত্ত আর কি। দেহটা আলাদা জিনিস, সোলটা আলাদা জিনিস। সোলের তো কোনো জন্ম মৃত্যু হয় না। আচ্ছা, এই হলো পুনর্জন্ম বলি বিষয়টা। আমরা বলি যে পুনর্জন্ম তো সেই দেহ লাভ করা, সোল আত্মার পুনর্জন্ম, রিইনকার্নেশন। যার কর্ম খুব ভালো, সাধন পথে যে এগিয়েছে, সনাতন ধর্মে সেটাই বলা হয়েছে যে তার সোল রেস্টে থাকবে অনেকদিন, এবং বলা হয়ে থাকে তার আত্মার মুক্তি হয়েছে। মুক্তি আর রেস্টে থাকবে এক জিনিস নয়। মুক্তি মানে একদম লিবারেশন। আধ্যাত্ম মার্গে গেলে ওই কয়েক হাজার কোটি টাকার চেয়েও দামি যে জিনিসটি, সেটিকে বলে মোক্ষ বা মুক্তি। অনেক সাধক আছেন যারা জীবন মুক্ত অবস্থায় ঘুরে বেড়ান। তো সেরকম কম, সাধনা করতে হবে। যার স্বাদ আছে তাকে সাধ্য যোগান ঈশ্বর। ঈশ্বরের প্রতি যার ভক্তি আছে, শ্রদ্ধা আছে, শরণাগতি আছে, সেই সোলটা এইরকম অবস্থা প্রাপ্ত হতে পারে। তো আমরা সাধারণ মানুষরা কি করি, আহার নিদ্রা মৈথুনের মধ্যেই মত্ত। আমরা তো আর এই আধ্যাত্মের ভাষা বুঝি না, আমরা করিও না। বোগাস কি প্রমাণ আছে, হ্যাঁ কি মূল্য আছে এটার, কি যুক্তি আছে। আর যেখানে যুক্তি চলে না সেখানে যুক্তি কোনো প্রশ্ন ওঠে না। তো সবার সাথে তো হয়নি, রাহুলের সাথে হয়েছে। যার সাথে হয়েছে সে হাড়ে হাড়ে বোঝে কি হয়েছে, সবাই তো বোঝে না। তো এই ছিল আজকের ঘটনা। আচ্ছা, খুব ভালো লাগলো ঘটনাটা শুনে। আমার তো পার্সোনালি ভালো লাগলো। এখন অডিয়েন্সরা বলবে যে তাদের কেমন লাগছে। আমি তো এই গণদেবতাই বিচারক।
অবশ্যই, শ্রোতাগণই তো সব। শ্রোতাদের জন্যই তো এত পরিশ্রম করা, সবকিছুই তাদের জন্য। 100 বার। তাদের জীবনে যেন কখনো এরম ধরনের ঘটনা না ঘটে, এটাই প্রার্থনা করব। সবাই যেন সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন। অনেক ফ্ল্যাট বাড়ি আছে যেগুলো ফাঁকা পড়ে আছে, বিক্রি হয় না। এমনও আমি শুনেছি যে 4 লাখ টাকা, 5 লাখ টাকা বা 1 লাখ টাকায় দিয়ে দেবে, বা এমনিই দিয়ে দেবে। কোনো মানুষ গোটা বাড়িটাতে কেউ আসে না। মানে অদ্ভুত ঘটনা, কোনো যুক্তি নেই কিন্তু। এবং বছরের পর বছর পড়ে আছে। এরকম অনেক আমাদের চোখে পড়বে, আপনারা আপনাদের যে কোনো এলাকাতেই দেখবেন এরকম কিন্তু আছে। এবং আমাদের এই অঞ্চলে, যে অঞ্চল থেকে দক্ষিণ কলকাতার হাজরা অঞ্চল, এই অঞ্চলে কিন্তু এমন বেশ কিছু বাড়ি রয়েছে যেখানে কলকাতা কর্পোরেশনও কিন্তু কোনো উদ্যোগ নেয়নি। জানি না কেন নেয়নি, মানে অফিসিয়ালি তো কেউই কোনো কিছু স্বীকার করেন না। বাড়িগুলো পড়েই আছে। আমি মানে ছোটবেলা থেকেই দেখছি বাড়িগুলো খালি পড়ে আছে। মানে আমার তো ভাবাই যায় না বাড়ি খালি পড়ে আছে কেন। সেটা তো খুব সহজেই প্রমোটিং করা যায়, এবং সবাই আছেন। মানে যেখানে মানুষ একটু জমি পায় না, একটু বাড়ি পায় না, স্পেসের এত কাড়াকাড়ি, সেখানে অনেকটা স্পেস খালি পড়ে থাকার কি কারণ? যারা অবিশ্বাসী তারা একটু মানে যুক্তি বুদ্ধি কাজে লাগিয়ে একটু দেখবেন, এটা আমার একটা অনুরোধ। একদম। থ্যাংক ইউ মহারাজ, ধন্যবাদ আবারও সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই অনেক ধন্যবাদ আপনাদেরকেও। সবাই ভালো থাকবেন, ভৌতিক কথা পডকাস্টের সঙ্গে থাকবেন এই আশাই করি। আপনিও খুব ভালো থাকবেন অমিত, সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ। জয় রাম। হ্যাঁ, নিশ্চয়ই। তো বন্ধুরা, এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমরাও যদি এরকম ঘটনা সবার সাথে শেয়ার করতে চাও তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশানে পেয়ে যাবে। আর একটা কথা, ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তো আজকের মতন এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থাকবেন, গুড নাইট।